আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য এবং বিশ্লেষণ শেয়ার করবার চেষ্টা করব। এ মাসেরই গত 9 জুন ইংরেজি দৈনিক নিউ এজ একটি সংবাদকে শিরোনাম করেছিল। আপনারা হয়তো অনেকে পড়েছেন। সংবাদটির টাইটেল ছিল এনটিএমসি ক্লোজেস অ্যাক্সেস অফ র্যাব 6 এটিইউ ফর সেলিং পার্সোনাল ডাটা। এটিইউ মানে এন্টি টেররিজম ইউনিট। এনটিএমসি অর্থাৎ আমাদের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যক্তিগত তথ্য অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে বিক্রির অভিযোগে র্যাব 6 ও পুলিশের এন্টি টেররিজম ইউনিটের ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদটি নিয়ে জাতীয় মিডিয়াতে তেমন কোনো আলোচনা আমরা সঙ্গত কারণে লক্ষ্য করিনি, কিন্তু এটা নিয়ে প্রশাসনের, বিশেষ করে পুলিশ এবং র্যাবের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে কিছু কিছু সংবাদ মাধ্যমের সাংবাদিকরা নিশ্চিত করেছেন। কিন্তু কেন এটা নিয়ে মূলধারার মিডিয়া ও নাগরিক অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের দিক থেকে এখনও তেমন জোরালো প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়নি বা যাচ্ছে না, যদিও বিষয়টি নাগরিকদের জন্য অতি জরুরি। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের এবং গোপনীয়তার নিরাপত্তার যে গ্যারান্টি সংবিধান আমাদের দিয়েছে তা এটা লঙ্ঘন করার অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের দিকে। এর চেয়ে হতাশার কথা আর কি হতে পারে? বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদ অনুযায়ী চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার সংবিধান অনুসারে শব্দটি গোপনতা রক্ষার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত রয়েছে। অর্থাৎ গোপনীয়তা রক্ষায় রাষ্ট্র ওয়াদাবদ্ধ। ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা রক্ষার অধিকার আপাতদৃষ্টি একই মনে হলেও এই দুটো বিষয় আদতে এক নয়। সব ব্যক্তিগত তথ্য গোপনীয়তা রক্ষার অধিকারের আওতায় নাও পড়তে পারে। এমনকি দেশের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জননৈতিকতা ও জনস্বাস্থ্য প্রভৃতি কারণে গোপনীয়তা রক্ষার অধিকার ক্ষেত্রবিশেষে বলবৎযোগ্য নাও হতে পারে। এটা কিন্তু আমরা সবাই কম বেশি বুঝি। বাংলাদেশের সংবিধান সরাসরি ব্যক্তিগত তথ্য সুরক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়নি, আর এটারই সুযোগ নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করা হয়। অন্যদিকে ব্যাপক নজরদারির এই যুগে গোপনীয়তার অধিকার নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ কিন্তু সেই 2013 সালের 18ই ডিসেম্বর প্রস্তাব পাশ করেছে। এর শিরোনাম বাংলা করলে দাঁড়ায় ডিজিটাল যুগে গোপনীয়তার অধিকার। ডিজিটাল মাধ্যমে গোপনীয়তা রক্ষার বিষয়টি সম্মান দিয়ে গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়ার ব্যাপারে সব দেশ একমত হয়েছে। বাংলাদেশও জাতিসংঘের ওই রেজুলেশনে স্বাক্ষর করেছে। এখানেই কিন্তু শেষ নয়। যেমন আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণাপত্রের 12 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ব্যক্তি কখনোই অন্য এক ব্যক্তির গোপনীয়তা, পারিবারিক বিষয়, বাসস্থান বা যোগাযোগে হস্তক্ষেপ করতে পারবেন না। এমনকি আত্মসম্মান নষ্ট হয় এমন কোনো পদক্ষেপও নিতে পারবেন না। নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ে আন্তর্জাতিক সনদের 17 নম্বর অনুচ্ছেদ, জাতিসংঘের কনভেনশন অন মাইগ্রেন্ট ওয়ার্কার্সের 14 নম্বর অনুচ্ছেদ এবং জাতিসংঘের শিশু সুরক্ষা সনদের 16 নম্বর অনুচ্ছেদে গোপনীয়তা রক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি আইনের মাধ্যমে নাগরিকদের সুরক্ষার বদলে সরকারের সমালোচনা করলেই তাদের হয়রানি করবার একটা অস্ত্র হয়ে উঠছে এইসব বিভিন্ন কালো কানুন। বাংলাদেশের সংবিধানের 43 অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির গোপনীয়তা রক্ষার অধিকার মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচিত। সংবিধানের 43 অনুচ্ছেদ লঙ্ঘিত হলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কাছে সংক্ষুব্ধ ব্যক্তি সাংবিধানিক প্রতিকার চাইতে পারেন। কারো ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার খর্ব হলে ফৌজদারি শাস্তির বিধান রেখে করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন, পরবর্তীকালে যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সহ বিভিন্ন আইন। আবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে টেলিফোন আলাপে ইচ্ছাকৃতভাবে আড়ি পাতার জন্য শাস্তির বিধান রয়েছে। কিন্তু এইসব আইনের ব্যবহার করা হয় নাগরিকদের স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে। অথচ হওয়ার কথা ছিল সেটা হলো এগুলোর মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংরক্ষণ করা। হচ্ছে ঠিক তার উল্টোটা। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের দ্বারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা
তাদের প্রতি আজ এমন অভিযোগ উঠছে। আসলে অনলাইন বা অফলাইন সব জায়গায় আজ নাগরিকদের ব্যক্তিগত অধিকারের সুরক্ষার নিশ্চয়তা হুমকির মুখে। অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই সাম্প্রতিক রিপোর্টটি ধরে, অর্থাৎ নিউ এজের রিপোর্টটি ধরে আরও কিছু বিষয় একটু বলতে চাই। নিউ এজের এই প্রতিবেদনে জানানো হচ্ছে, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও র্যাব 6 এর জন্য ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ তাদের কিছু সদস্যের বিরুদ্ধে কমপক্ষে 15,000 মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করবার অভিযোগ উঠেছে। কে বা কার কাছে বিক্রি করেছে তা জানতে চাইলে এনটিএমসির ডাইরেক্টর জেনারেল জিয়াউল আহসান বলতে পারেননি। তবে তিনি এটা নিশ্চিত করে বলেছেন যে সাধারণ নাগরিকদের তথ্য বিক্রির অভিযোগে এই দুটো ফোর্সের জন্য এনটিএমসির ন্যাশনাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের দরজা বন্ধ। এখন তাদের তথ্য সংগ্রহ করতে হলে হয় নাগরিকদের পার্সোনাল ডাটা বা ব্যক্তিগত ডাটা সংগ্রহ করতে হবে, না হয় মোবাইল অপারেটরদের কাছ থেকে সংগ্রহ করতে হবে। আমরা আর তাদের কোনো অ্যাক্সেস দেব না বলে জেনারেল জিয়াউল হাসান জানান। এই ঘটনার তদন্ত নিয়েও অসন্তোষ আছে। গত 28 এপ্রিল এনটিএমসি তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে এই বিষয়টি অবহিত করা হয়। পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট ও র্যাব 6 এর বিরুদ্ধে এমন অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিতে আবেদন জানানো হয়। এতে সন্দেহভাজন হিসেবে এসপি ফারহানা ইয়াসমিনের নাম আসে, র্যাবের তারেক আনাম মান্নার নাম আসে। সেই চিঠিতে বলা হয়, এই দুজন নাগরিকদের আইডি কার্ডের তথ্য, কল ডাটা রেকর্ড সহ 25 মার্চ থেকে 25 এপ্রিলের তথ্য বিক্রি করার অভিযোগে অভিযুক্ত। এরপরে কর্মকর্তাদের দিক থেকে দৃষ্টি সরাতে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের 2 জন কনস্টেবলকে বরখাস্ত করা হয়। এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার, এই ধরনের অভিযোগ এই প্রথম নয়। এর আগে আপনাদের স্মরণ থাকবার কথা, আমেরিকার ম্যাগাজিন উইয়ার্ড এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। গত বছরই তারা জানিয়েছিল যে বাংলাদেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যাহত হচ্ছে, বিশেষ করে ন্যাশনাল আইডির তথ্য ব্যাহত হচ্ছে। একটা মহল এই ডাটা বিক্রি করছে এবং এরা সরকার, বিভিন্ন সিকিউরিটি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সাথে জড়িত। গত বছরের নভেম্বরেও এটা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে এনটিএমসি এই ধরনের অভিযোগ যথারীতি অস্বীকার করেন। মজার ব্যাপার হচ্ছে, এখন তারাই যখন সরকারের দুটো এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছেন, তখন কিন্তু তাদের আগেকার অবস্থান যে ভুল ছিল তা প্রকারান্তরে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং এটা খারাপ দিকও নয়, কিন্তু ততদিনে কি পরিমাণ ডাটা পাচার হয়ে গিয়েছে তা কেউ ঠিকঠাক বলতে পারছে না। দেরিতে হলেও এনটিএমসি এটা বুঝতে পারছে। আর এই ধরনের বিষয় নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে আগেই বলেছি আমি, যথেষ্ট কাভারেজ আমরা লক্ষ্য করিনি। দু একটি ব্যতিক্রম ছিল না যে সেটা বলা যাবে না। আমাদের দেশে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো, যেটা আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, আন্তর্জাতিকভাবে নিন্দিত কালাকানুন করা হয়। নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাকে চরমভাবে খর্ব করবার ঘটনা প্রায় আমরা ঘটতে দেখি। ফেসবুকে পোস্ট দেয়া, ইউটিউবে কন্টেন্ট তৈরি করা, এক্সে পোস্ট দেয়া, এবং এগুলো সরকারি দলের বিরুদ্ধে গেলে সাধারণ মানুষকে কিভাবে হয়রানি এবং নির্মম নির্যাতনের মধ্যে পড়তে হয় তা কারোরই অজানা নয়। কিন্তু এই সরকারের আমলেই যখন নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার সংবিধান প্রদত্ত অধিকারের এমন লঙ্ঘন হচ্ছে, তাও আবার খোদ সরকারি বাহিনীর লোকদের হাতেই, যখন এমন অন্যায় সংঘটিত হয়, তখন প্রকৃত অবস্থা কতটা ভয়াবহ তা সহজেই বুঝতে পারা যায়। আমি স্পষ্ট করে বলতে চাই যে এই অন্যায়ের দায়ে সরকারকেই নিতে হবে। এনটিএমসির ভূমিকা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক আছে। আপনাদের হয়তো মনে আছে 2018 সালের রাতের ভোটের, যেটাকে বিরোধীরা রাতের ভোট বলে, পরেই এনটিএমসি সারা দেশে অনেকগুলো ওয়েবসাইট বন্ধ করে দেয়। তখন আল জাজিরা সহ মতামত ভিত্তিক বেশ কিছু ওয়েবসাইট ও ব্লগ বন্ধ করে দেওয়া হয়। গুম ও এর সাথে সেনাবাহিনীর কিছু সদস্যের জড়িত থাকার বিষয়ে আল জাজিরা প্রতিবেদন অনুবাদ করবার কারণে থিঙ্ক ট্যাঙ্ক পত্রিকা জবানের অনলাইন বন্ধ করে দেওয়া হলে তখন সেটা দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার বিবৃতি দিয়েছিল। এখানে বলে রাখা ভালো যে সেনাবাহিনীর সদস্যদের কথা যখন বলা হচ্ছে, আসলে তারা সেনাবাহিনীর সদস্য হিসেবে কাজটা করেননি। তাদের
বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে যে তারা যখন ডেপুটেশনের র্যাবে যান তখন আসলে এই কাজটার সঙ্গে তারা যুক্ত হয়ে পড়েন। প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীতে থাকাকালীন তাদের সেরকম কোনো তাদের বিরুদ্ধে অভিযোগ সেই অর্থে লক্ষ্য করা যায়নি। কিছু বিদেশি মিডিয়া তো সেই ঘটনার সংবাদ বেশি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছিল। এখন এই প্রতিষ্ঠান নিজেই নাগরিকদের ডাটা সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, ফলে দেখা যাচ্ছে তারা জনগণের মত প্রকাশের স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা তৈরিতে যতটা দক্ষ, জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ঠিক ততটাই ব্যর্থ। আমরা শুনতে পাই সরকার ইসরায়েলের কাছ থেকে বিভিন্ন প্রযুক্তি ক্রয় করে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বলয় ভেদ করতে পারার সক্ষমতা বা কুক্ষমতা অর্জন করেছে। এইসব বিষয় নিয়ে এমন প্রতিবেদন প্রায় দেশি বিদেশি মিডিয়াতে আমরা খাটা করে প্রচার হতে দেখি, যদিও সরকারের তরফে এই বিষয়টি বরাবরই অস্বীকার করা হয়েছে। কয়েক মাস আগে ঢাকায় ইসরায়েলের দুটি বিমান ল্যান্ড করা নিয়েও অনেক গুঞ্জন উঠেছিল, কিন্তু প্রকৃত ঘটনা কী ছিল তা নিয়ে কোনো ধারণা জনগণকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। যদিও সরকার ফিলিস্তিন ইস্যুতে খুব সোচ্চার, সরকারি ছাত্র সংগঠন সারা দেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র আধিপত্য কায়েমের মধ্য দিয়ে এক ধরনের ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে বলে বিরোধীরা অভিযোগ করছে, কিন্তু তারা ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে খুব সোচ্চার। একদিকে ইসরায়েলের কাছ থেকে প্রযুক্তি নিয়ে নাগরিকদের তথ্য সরবরাহ বা তথ্য সংরক্ষণ করা, গোপনীয়তা লঙ্ঘন করা, অন্যদিকে সরকার বিরোধী মতামত দমন করবার আয়োজন এবং একই সঙ্গে ফিলিস্তিন নিয়ে আবেগী বক্তব্য, রাজনীতির এই যে ডাবল স্ট্যান্ড তা জনগণ এখন ভালোই বুঝতে পারছে না। এতদিনে কোনো সন্দেহ নেই সারা দুনিয়ার বিবেকবান মানুষ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার। তবে আমাদের মনে রাখতে হবে এর জন্য ধর্ম পরিচয় মুখ্য হবার কোনো দরকার নেই। মানুষ মাত্রই এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। আমরাও এই গণহত্যার প্রতিবাদ জানাই এবং দ্রুত ফিলিস্তিনের মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানাই। যাই হোক, আমাদের জনগণের ভোটাধিকার শুধু নয়, ডিজিটাল পরিসরে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কোনো নিশ্চয়তা নেই। এটা গণতন্ত্রহীনতার আরও একটি দৃষ্টান্ত। কারা কী স্বার্থে এইভাবে সাধারণ মানুষের তথ্য বিক্রি করছে তা আমাদের জানতে হবে। আর সরকার যদি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার সুরক্ষা দিতে না পারে, তাহলে এই সব তথ্য পাওয়ার এখতিয়ার কি তাদের থাকা উচিত? এই প্রশ্ন কিন্তু কেউ তুলছেন। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে আমরা মনে করি নাগরিকদের যে কোনো তথ্য অবশ্যই সরকার সরবরাহ করতে পারে। আমি বলবো ঠিক সরবরাহ করতে পারে বলা ভুল হবে, কিন্তু সংগ্রহ হয়তো কখনো কখনো রাষ্ট্রের প্রয়োজনে তারা করতে পারে। কিন্তু আমরা দেখছি রাষ্ট্রের প্রয়োজনের কথা বলে গণতন্ত্র ও মানবাধিকার এবং ভিন্নমত দমনের জন্য কিছু আইনকে ব্যবহার করা হচ্ছে, অথচ এগুলোর ব্যবহার হওয়ার কথা ছিল জনগণের অধিকার রক্ষার জন্য, হরণ করবার জন্য নয়। ফলে সরকার যদি নাগরিকদের তথ্যের সংরক্ষণ না করতে পারে এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বা বাহিনীর লোকজনই যদি তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে থাকে এবং সেটা বাইরে পাচার করে দেয়, এর জন্য তো বিচারের ব্যবস্থা থাকা উচিত। নাগরিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা থাকা দরকার, কারণ খোদ সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে কোনো সরকারই তা লঙ্ঘন করতে পারে না, কোনো অজুহাতেই তারা সেটা করতে পারে না। এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।